যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের ঘটনায় বাইডেন প্রশাসনকে দোষেন ট্রাম্প। কেন বন্ধ ছিল হেলিকপ্টারের সিগন্যাল? এটিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র? ট্রাম্প ভারতের বন্ধু নাকি শত্রু, কি বলছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর? জাপানে মাটি গিলে ফেলল আস্ত একটি ট্রাক। বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম সিঙ্কহোল। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে ইউএস আর্মির হেলিকপ্টার এবং আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্বজুড়ে চলছে ব্যাপক তোলপাড়। 29 জানুয়ারি রাতের অন্ধকারে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার কারণ কি হতে পারে সেটি নিয়ে তৈরি হচ্ছে নানামুখী গুঞ্জন। পটোম্যাক নদীর কাছে পেন্টাগন এবং হোয়াইট হাউসের মতো বেশ কিছু ঐতিহাসিক স্থাপনার অবস্থান মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এমন স্পর্শকাতর অঞ্চলের আকাশসীমায় কিভাবে ঘটল এত বড় দুর্ঘটনা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পটোমেক নদীর পাড়ে অবস্থিত মার্কিন মিলিটারির পাওয়ার হাউস পেন্টাগন বিল্ডিং, কাছেই রয়েছে প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস। বিশ্বের সবচেয়ে নিরাপদ আর কঠোরভাবে নিয়ন্ত্রিত এই আকাশসীমায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনা জন্ম দিচ্ছে নানা রকম গুঞ্জন। আমেরিকার অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলটির আকাশে কড়া নজরদারির মাঝেও কিভাবে ঘটল এমন ভয়াবহ কাণ্ড? ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টার ও জেট প্লেনের পাইলটের ভুল হলেও সময় মতো কেন টের পায়নি এয়ার কন্ট্রোল কর্তৃপক্ষ? কেন বন্ধ ছিল হেলিকপ্টারের সিগন্যাল সিস্টেম? এটি কি কেবল দুর্ঘটনা নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গভীর কোনো ষড়যন্ত্র? মাঝ আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মাঝে কিভাবে এমন সংঘর্ষ ঘটল সেটা বুঝতে গলদঘর্ম হচ্ছেন বিশ্বের বিমান চলাচল বিশ্লেষকরা। তাদের ধারণা, দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করছিল আর্মি হেলিকপ্টার। মনে করা হচ্ছে রাডারের নজরদারি এড়িয়ে গোপনে ফ্লাইট পরিচালনার ট্রেনিং নিতেই বন্ধ ছিল ব্ল্যাক হক কপ্টারের সিগন্যাল সিস্টেম। ফলে কোনো মতেই এড়ানো যায়নি ট্র্যাজেডি। আমার ধারণা, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ ফ্লাইটের অংশ ছিল। ব্ল্যাক হকের স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেম চালু ছিল না, যার মাধ্যমে বিমানের ওপর নজরদারির জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলে সিগন্যাল পাঠানো হয়। বাণিজ্যিক বিমান এবং সামরিক বিমানের মাঝে সংঘর্ষ এড়ানোর জন্য বিশেষ আরেকটি প্রযুক্তি থাকে। আর্মি কপ্টারটিতে সেটিও বন্ধ ছিল। হতে পারে ব্ল্যাক হকের ফ্লাইটটি রাডার থেকে উধাও হয়ে যাওয়ার কোনো উচ্চমাত্রার প্রশিক্ষণ মিশনে নিয়োজিত ছিল। তবে রিগান ন্যাশনালের মতো একটি ব্যস্ত বিমানবন্দর থেকে অনেক দূরে এ ধরনের প্রশিক্ষণ চালানো যেত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি ও সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার জন্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় কলম্বিয়া ডিস্ট্রিক্টের আকাশ। পটোমেক নদীর কাছে পেন্টাগন বিল্ডিং, হোয়াইট হাউস ও অঞ্চলটিতে অবস্থিত ঐতিহাসিক বিভিন্ন ল্যান্ডমার্কের উপর দিয়ে যাত্রীবাহী বাণিজ্যিক বিমান চলাচল নিষেধ। এত বাধা থাকার পরেও এখানকার আকাশে লেগে থাকে বিমানের ভিড়। কমার্শিয়াল ট্রাফিকের পাশাপাশি শহরের চারপাশে বিভিন্ন সেন্সিটিভ লোকেশনে উড়ে বেড়ায় উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও রাজনীতিকদের ব্যক্তিগত হেলিকপ্টার। এখানেই রাতের অন্ধকারে নদীর বরফ শীতল পানিতে ডুবে যায় বিধ্বস্ত দুই আকাশযান। পোটোম্যাকের এই এলাকায় বিমান চলাচলের পথ খুব সংকীর্ণ। প্লেনের অতিরিক্ত জটলার কারণে মনে হবে খুব সীমিত জায়গার মধ্যে ঢুকে যাচ্ছে বিমান। দুর্ঘটনার আগে হেলিকপ্টার পাইলট ইঙ্গিত দিয়েছিলেন তিনি বিমানটি দেখতে পাচ্ছেন। দেখে মনে হয়েছিল সময় মতো সরেও গিয়েছিলেন। তারপরই ঘটে দুর্ঘটনা। ফলে অনেক প্রশ্ন উঠবে, হেলিকপ্টার পাইলট ঠিক কী দেখেছিলেন? সামরিক বেসামরিক বিমানের অবিরাম চলাচলের কারণে পটোমেক নদী ও এর আশেপাশের এলাকায় তৈরি হয়েছে আকাশপথের একটি জটিল জাল। এর সাথে যুক্ত হয়েছে ভিন্ন ভিন্ন এয়ারপোর্টের নিজস্ব বিমান পরিচালনা পদ্ধতি। কাছাকাছি রয়েছে ওয়াশিংটন ন্যাশনাল, ওয়াশিংটন ডালাস ইন্টারন্যাশনাল রুট ও এর কিছু দূরেই বাল্টিমোর এয়ারপোর্টের অবস্থান। তবে বাণিজ্যিক বিমানের অতিরিক্ত যাতায়াতের কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে এমনটা ভাবতে রাজি নন অনেক বিশ্লেষক। এখানে 3 থেকে 4টি এভিয়েশন সিস্টেমের সীমানা। এমন সীমান্ত এলাকাতেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে। বিমানগুলোকে যার যার পথে চালানো ও আলাদা রাখার জন্য বিমানজোট নিয়ন্ত্রণ করতে হবে। ডিসির আকাশসীমা বিশ্বের সবচেয়ে নিয়ন্ত্রিত। মার্কিন সরকার ও বেসামরিক উভয় ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা এখানে আছে। রোনাল্ড রিগান বিমানবন্দর সরকারের মালিকানাধীন খুব কম সংখ্যক বিমানবন্দরের একটি। নিরাপত্তা ও বিভিন্ন বেসামরিক সংস্থার সংখ্যা হিসাব করলে এটি সত্যিই বিশ্বের সবচেয়ে নিরাপদ আকাশসীমা হওয়া উচিত।
পটোম্যাক নদীতে পড়া বিমান ও কপ্টারের ধ্বংসস্তূপ থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা হলেও দুর্ঘটনার মূল কারণ এখনও অজানা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের দেয়া তথ্য অনুসারে ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে অনুসন্ধানের আনুষ্ঠানিক রিপোর্ট। মার্কিন সামরিক বাহিনীর ভুল, বেসামরিক বিমান কর্তৃপক্ষের ব্যর্থতা, পাইলটের হিসাবে গরমিল কিংবা অন্য কোনো ষড়যন্ত্র, কারণ যেটাই হোক, এমন স্পর্শকাতর অঞ্চলে বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য চরম এক ব্যর্থতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় বাইডেন আর ওবামা প্রশাসনকে দোষছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, ডেমোক্র্যাট প্রশাসনের ডাইভার্সিটি নীতির ফলে চাকরি পেয়েছেন অযোগ্য অশ্বেতাঙ্গরা। এদিকে পাওয়া গেছে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স। হোয়াইট হাউসে ট্রাম্প দাবি জানান, বিমানের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে উচ্চ বুদ্ধিমত্তার প্রয়োজন। এটি জানার পরেও শ্বেতাঙ্গ কর্মী দূর করতে ডাইভার্সিটি নীতির ওপর ভর করে এই খাতে কম বুদ্ধিমত্তার অশ্বেতাঙ্গদের নিয়োগ দিয়েছে সাবেক ডেমোক্র্যাট প্রশাসন। ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাটরা রাজনীতিকে এতটাই নিচের স্তরে নিয়ে গেছেন যা কেউ কখনোই দেখেনি। ট্রাম্পের দাবি, তার প্রশাসন যোগ্যদের নিয়োগ দিলেও ডেমোক্র্যাটদের ধারণা ছিল বিপুল সংখ্যায় শ্বেতাঙ্গদের চাকরি দেওয়া হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় বিমান পরিবহন কর্তৃপক্ষ FAA-তে ভারপ্রাপ্ত প্রশাসক নিয়োগ দিয়েছেন ট্রাম্প। এদিকে স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদী থেকে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা গেছে। ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি, তার শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ না জানানো নিয়ে চলছে জোর আলোচনা, সঙ্গে সমালোচনা সহ নানা প্রশ্ন। ভারত যুক্তরাষ্ট্র সুসম্পর্কের কথা বলা হলে বাস্তবতা কি? ট্রাম্প ভারতের বন্ধু নাকি শত্রু? এই সকল প্রশ্নে কূটনৈতিক পন্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকান জাতীয়তাবাদী হিসেবে বর্ণনা করেছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। The President-elect of the United States, the Honorable Donald John Trump. যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার ওপর ভারতের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিও এসেছে। এসব খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। জবাবে এড়াননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। জানালেন, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে ট্রাম্প প্রশাসন তাকে বেশ গুরুত্ব দিয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে একজন আমেরিকান জাতীয়তাবাদী বলে বর্ণনা করেন। আমি সম্প্রতি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম এবং সেখানে আমরা বেশ গুরুত্ব পেয়েছি। আমি মনে করি ট্রাম্প একজন আমেরিকান জাতীয়তাবাদী। ট্রাম্পের নীতি বৈশ্বিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে, তবে ভারতের পররাষ্ট্র নীতি জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হবে। জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক দৃঢ় এবং ট্রাম্পের সঙ্গে মোদিরও ভালো সম্পর্ক রয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মতে যুক্তরাষ্ট্রের নিজস্ব পররাষ্ট্র নীতি থাকবে, ভারতেরও নিজস্ব পররাষ্ট্র নীতি রয়েছে। সেক্ষেত্রে অনেক বিষয়ে মিল থাকবে, আবার অমিলও থাকবে। তবে দেশের স্বার্থে ভারত তাদের পররাষ্ট্র নীতি চালাবে বলে উল্লেখ করেন S জয়শঙ্কর। ট্রাম্প অনেক কিছু পরিবর্তন করবেন। হয়তো কিছু বিষয় সিলেবাসের বাইরে থাকবে, কিছু সমস্যা থাকতে পারে যেখানে আমাদের মত ভিন্ন, কিন্তু অনেক জায়গা থাকবে যেখানে মতের মিলও হবে। কিন্তু ভারতের পররাষ্ট্র নীতি পরিচালনা করতে হবে দেশের স্বার্থে। বিশ্লেষকদের মতে ভারত তার নিজস্ব স্বার্থে ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক ধরে রাখতে প্রস্তুত, তবে যে কোনো অবস্থায় সেই নীতি পরিবর্তন করতেও দ্বিধা করে না প্রতিবেশী দেশটি। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলা মামলার একমাত্র আসামি কথিত বাংলাদেশি মোহাম্মদ শরীফুল ইসলামের সঙ্গে সিসিটিভির ছবি মিলেছে বলে দাবি করেছে পুলিশ। এদিকে আসামিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা বিএনপি কর্মী দাবি করেছে ভারতের গণমাধ্যম। পুলিশ জানায়, ফেস রিকগনিশন প্রযুক্তির সহায়তায় সাইফের বাসা নিরাপত্তা ক্যামেরায় রেকর্ড হওয়া ব্যক্তির ছবির সঙ্গে শরীফুলের চেহারা মিলে গেছে। যদিও ভারতের গণমাধ্যম NDTV-কে ফোনে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে থাকা শরীফুলের বাবা রুহুল আমিন আবারও দাবি জানান, সিসিটিভিতে রেকর্ড হওয়া ব্যক্তির ছবির সঙ্গে তার ছেলের কোনো মিল নেই। ওই ছবির তুলনায় তার ছেলে তুলনামূলক মোটা আর মাথার চুল তুলনামূলক ছোট। তিনি আরও জানান, হাসিনা সরকারের আমলে মিথ্যে মামলার হয়রানি থেকে বাঁচতে ভারতে চলে যান বিএনপি সমর্থক শরীফুল। আসামিকে পুলিশ হেফাজতে রাখার মেয়াদ ৩য় দফায় বাড়ানোর আবেদন নাকচ করে রিমান্ডে পাঠিয়েছে আদালত। কারাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছে বিচারক। গত ১৬ জানুয়ারি সাইফের মুম্বাইয়ের ফ্ল্যাটে বাসায় ডাকাতি আর
ছুরিকাঘাতের মামলায় 18 জানুয়ারি সাইফকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। 6 দফা ছুরিকাঘাতে আহত সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হলে 5 দিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন সাইফ আলী খান। সুইমিং পুল আকৃতির বিশাল এক সিঙ্কহোল গিলে ফেলেছে আস্ত একটি ট্রাক। জাপানের রাজধানী টোকিওর কাছে ইয়াশিও শহরে হওয়া ওই সিঙ্কহোলটিতে আটকা পড়েছেন ট্রাকটির চালক, যাকে উদ্ধারে গত কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। ভূগর্ভস্থ সুয়ারেজ পাইপ ফেটে যাবার কারণে এটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। দেখে মনে হতে পারে হয়তো রাস্তার মাঝখানে একটি বড় গর্ত খোঁড়া হয়েছে, কিন্তু না, সুইমিং পুল আকৃতির এই বিশাল গর্ত নিচ থেকেই তৈরি হয়েছে, যাকে বলা হচ্ছে সিঙ্ক হোল বা দানব গর্ত। মঙ্গলবার জাপানের ইয়াশিও শহরে সৃষ্টি হয় এই বিশাল সিঙ্কহোল, যা মুহূর্তের মধ্যেই গিলে ফেলে চালক সহ আস্ত একটি ট্রাক। শুরুতে উদ্ধারকারীরা আটকে পড়ে যাওয়া সেই চালকের সাথে যোগাযোগ করতে পারলেও ধীরে ধীরে বাড়তে থাকে বিপত্তি, বাড়তে থাকে সিঙ্কহোলটির আকার। উদ্ধারের যন্ত্রপাতিও পড়ে যায় গর্তের ভেতরে, ফলে বন্ধ হয়ে যায় সেই ট্রাক চালকের সাথে যোগাযোগও। জরুরি বিভাগের কর্মীরা সিঙ্কহোলটি থেকে ট্রাকের অর্ধেক অংশ উদ্ধার করতে সক্ষম হলেও ড্রাইভারের কেবিনটি ধ্বংসাবশেষের নিচেই চাপা পড়ে আছে। স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শেষবারের মতো 74 বছর বয়সী সেই ড্রাইভারকে উদ্ধারকারীদের সাড়া দিতে শোনা গিয়েছিল। এরপর তার আর কোনো আওয়াজ শোনা যায়নি। প্রথম গর্তটি ছিল প্রায় 10 মিটার চওড়া এবং 5 মিটার গভীর। ভূগর্ভস্থ সুয়ারেজ পাইপ ফেটে যাওয়ার কারণে এটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, ক্ষতিগ্রস্ত পাইপ থেকে বর্জ্য পানি বের হয়ে গর্তটি প্লাবিত হয়। এরপরেই দ্বিতীয় সিঙ্কহোলটি দেখা দেয় এবং রাস্তাটি তখন আরও ধসে পড়ে। এরপর দুটি সিঙ্কহোল একত্রিত হয়ে 20 মিটার চওড়া গর্তে পরিণত হয়। বিশাল সিঙ্কহোলে একটি গ্যাস পাইপলাইনও রয়েছে, ফলে আরও একটি গর্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আশেপাশের এলাকার 200টি পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন কর্মকর্তারা। বিপদ এড়াতে কাছের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন বেশিরভাগ মানুষ। গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে নতুন এক আতঙ্কের নাম এই সিঙ্কহোল। বিজ্ঞানীদের মতে, ভূগর্ভস্থ পানি অথবা খনিজ উত্তোলন করা হলে মাটির অভ্যন্তরে ফাঁপা জায়গা তৈরি হয়। নিচের স্তরের মাটি যখন ভূমির ওপরের চাপ নিতে পারে না, তখনই ধসে পড়ে আর তৈরি হয় বিশালাকার গর্ত। একটি সিঙ্কহোল তৈরি হতে কয়েক দশক, এমনকি শতাব্দীও লাগতে পারে। 2016 সালে জাপানের ফুকুওকার একটি দৈত্যাকার সিঙ্কহোল শহরটির একটি 5 লেনের রাস্তাকে গ্রাস করেছিল। 2020 সালের ডিসেম্বরে এক ভূমিকম্পের পর 100-এরও বেশি সিঙ্কহোল তৈরি হয় ক্রোয়েশিয়ায়। তার পরের বছর তুরস্ক, ইতালি, মেক্সিকো, ইসরায়েল ও ভারতেও তৈরি হয়েছে এই সিঙ্কহোল। বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক সিঙ্কহোলটির নাম ভাস্ট কাটারা ডিপ্রেশন। 133 মিটার গভীর, 80 কিলোমিটার লম্বা এবং 120 কিলোমিটার প্রশস্ত এই সিঙ্কহোলটি মিশরের কায়রোতে অবস্থিত। যুগে যুগে এই প্রাকৃতিক দুর্যোগ দেখা গেছে বিভিন্ন দেশে, তবে সম্প্রতি অনেকটাই বেড়েছে এর হার। এসব দানবীয় গর্ত তৈরিতে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু সংকট সরাসরি প্রভাব রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। সুইডেনে আল কোরআন পোড়ানো ইরাকের শরণার্থী সালওয়ান মমিকাকে গুলি করে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে নিন্দা জানিয়ে এর সঙ্গে বিদেশি শক্তির জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন। এই হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন তদন্ত কর্মকর্তারা। স্টকহোমের কাছাকাছি সোডেটালস শহরে সালওয়ানের বাসার আশপাশের এলাকা ঘিরে চলে পুলিশের তল্লাশি অভিযান। সালওয়ান মোমোকো আর তার সহযোগী সালওয়ান নাজেমের বিরুদ্ধে হেট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধের মামলায় রায়ের আগের দিন এই হত্যাকাণ্ড হওয়ায় 3 ফেব্রুয়ারি পর্যন্ত বিচার কার্যক্রম পিছিয়ে দিয়েছে আদালত। এই হত্যাকাণ্ডে বিদেশি শক্তি জড়িত থাকার আশঙ্কা জাতীয় নিরাপত্তার স্বার্থে গুরুত্বের সঙ্গে তদন্তের আশ্বাস দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী ক্রিস্টারসন। 2023 সালে কয়েক দফায় প্রকাশ্যে কোরআনের অবমাননা করেন মমিকা। স্টকহোম মসজিদের বাইরে আল কোরআনের পাতা ছিঁড়ে আগুন ধরিয়ে মুসলিমদের বিরুদ্ধে
অবমাননাকর মন্তব্য করেন মমিকো এবং নাজেম। গত বছরের মার্চে নরওয়েতে শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করেছিলেন সালওয়ান মমিকা। গত বুধবার নিজের অ্যাপার্টমেন্টের ভেতরেই গুলি করে হত্যা করা হয়েছে তাকে। হত্যার সময় টিকটকে লাইভ করছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। নতুন প্রশাসন অবৈধ অভিবাসীদের একটি অংশকে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর পরিকল্পনা করছে। গত বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে তথ্য জানানো হয়। এদিকে মঙ্গলবার নিউ ইয়র্ক শহরের কুইন্স এবং ব্রঙ্কস এলাকা থেকে 20 জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। নতুন প্রশাসন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। অভিবাসীদের একটি অংশকে কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া সম্ভাব্য কয়েদিদের জন্য কারাগারের ধারণ ক্ষমতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিবিসির একটি প্রতিবেদনে এই খবর জানানো হয়। বুধবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চলমান অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে এমন কয়েকজন অপরাধী আছেন যাদের দেশে ফেরত পাঠানো হলে মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ট্রাম্প বলেন, এই ব্যক্তিদের গ্রেপ্তার করার পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে তাদের শঙ্কা রয়েছে, কারণ সেসব দেশের সক্ষমতা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। এসব কারণে ট্রাম্প প্রশাসন এই অপরাধীদের গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প বলেন, তারা চান না এই অপরাধীরা মার্কিন ভূখণ্ডে আবার ফিরে আসুক। অনেকেই হয়তো চিন্তা করছে নতুন কয়েদিদের জন্য কারাগারে জায়গা হবে কিনা। তিনি জানান, গুয়ান্তানামো বের ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য পেন্টাগন এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে কারাগারে অন্তত 30,000 নতুন শয্যা যোগ করা হবে। ট্রাম্প এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। গুয়ান্তানামো উপসাগরে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে। 2002 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কারাগারটি প্রতিষ্ঠার নির্দেশ দেন। এই গুয়ান্তানামো বে কারাগার বিশ্বের সবচেয়ে দুর্ভেদ্য বন্দিশালাগুলোর মধ্যে একটি। এখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক অপরাধী ও সন্ত্রাসীদের রাখা হয়। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দেন তিনি যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করবেন। 20 জানুয়ারি শপথ নেওয়ার পরই তিনি এই বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেন। এরপর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এখন পর্যন্ত টেক্সাস ও নিউ জার্সি অঙ্গরাজ্যে যৌথ বাহিনী অভিযান চালিয়ে হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী অন্তত 1 লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার ও তাদের দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে এই অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্ক শহরের কুইন্স ও ব্রঙ্কস এলাকার বিভিন্ন স্থান থেকে অন্তত 20 জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও ছিলেন। তিনি সিলেট জেলার বাসিন্দা। তার ভাই জানান, ভোর 6টা নাগাদ দরজায় জোরে ধাক্কার শব্দ শোনা যায়। এরপর বাসার সবাই ঘুম থেকে উঠে দরজা খোলেন। সে সময় একজন সাদা পোশাকধারী পুলিশ সদস্য ঘরে প্রবেশ করে এবং তার ছোট ভাইয়ের ছবি দেখিয়ে জানতে চান কেউ তাকে চেনে কিনা। উত্তরে না শুনে আরও 3-4 জন পুলিশ সদস্য ঘরে ঢুকে পড়ে। তারা পুরো বাড়িতে তল্লাশি শুরু করে এবং সবার পরিচয়পত্র দেখতে চায়। সে সময় সবাইকে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা বাড়ির বেসমেন্টে গিয়ে তার ছোট ভাইকে ঘুমন্ত অবস্থায় খুঁজে পায়। তিনি বলেন, তার ভাইকে জেলে নিয়ে যাওয়া হয়েছে এবং সম্ভবত তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে। জানা যায় 2022 সালের 21 জানুয়ারি ওই বাংলাদেশি নাগরিক ব্রাজিল হয়ে মেক্সিকো বর্ডার পার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এরপর তিনি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পরিবারের সাথে এক বাড়িতেই থাকতেন। তবে কাগজপত্র না থাকায় তার নিয়মিত কাজ করা সম্ভব হয়নি। তাই খণ্ডকালীন চাকরি করে জীবনযাপন করতেন। জানা গেছে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে প্রায় 3,500-এর বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন। অবৈধ অভিবাসীর অনুপ্রবেশ এবং ফেন্টানাইল বা মাদক পাচার ঠেকাতে কানাডা এবং মেক্সিকোর পণ্যে 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনাও এই শুল্ক আরোপের আরেকটি লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। আগামী শনিবার থেকে দেশ দুটো থেকে আসা পণ্যের ওপর এই শুল্ক বসবে। গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ঘোষণা দেন। দেশ দুটো থেকে আসা তেলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প। এই আলাপ চলাকালে তিনি জানান, কানাডা এবং মেক্সিকো সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক নথিপত্রবিহীন অভিবাসী আসার বিষয়টি লক্ষ্য করেছেন তিনি। অবৈধ অভিবাসীর পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ মাদক এবং অস্ত্র পাচার আটকাতে এর আগেও মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন তিনি। একইভাবে সীমান্ত দিয়ে ফেন্টানাইল ঢোকায় চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপের ব্যাপারেও চিন্তাভাবনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অবশেষে স্বীকার করেছে তাদের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। হামাসের আল কাসিম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে, শহীদ হয়েছেন মোহাম্মদ দেইফ ছাড়াও সংগঠনের সামরিক শাখার চিফ অফ স্টাফ আবু খালেদ আর ডেপুটি চিফ অফ স্টাফ মারওয়েন ইসা। ইসরায়েল গত বছরের 13 জুলাই দেইফকে বিমান হত্যার দাবি করলেও এ বিষয়ে নিশ্চুপ ছিল হামাস। 1990 সালে হামাসের সশস্ত্র শাখা কাসিম ব্রিগেডের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন দেইফ। দখলদার ইসরায়েলি বাহিনীকে মোকাবেলার কৌশল হিসেবে সুড়ঙ্গ আর বোমা তৈরিতে বিশেষ দক্ষতা ছিল তার। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলার দিনেই হামাসের পক্ষে বিশেষ অভিযানের ঘোষণা দেন তিনি। এরপর ধারাবাহিক হামলায় ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনাওয়ার সহ হামাসের অনেক শীর্ষ নেতাকে হত্যা করে ইসরায়েল। গত বছরের নভেম্বরে মোহাম্মদ দেইফ আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।